কদিন থেকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আর অনেকদিন হলো গ্রামে যাইনি। তাই আজ গ্রামে গিয়ে একসাথে 2-3টে বাচ্চা ধরে নিয়ে আসবো, যাতে 2-3 দিন আরামে বসে খেতে পারি। এরপর ডাইনি একটা মেয়ের রূপ নেয় এবং বড় সড়ো একটা ঝোলা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবং গ্রামে ঢুকে কিছু দূর যেতেই সে একটা নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। এবং সেই কান্নার আওয়াজ শুনে সে সেই দিকে এগোতেই দেখতে পায় একটা গাছের নিচে 2টি যমজ সন্তান বসে বসে কান্না করছে। আরে বা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। যাক বাবা, আমি তো এটাই চেয়েছিলাম, আমাকে আর কষ্ট করে কথা বলতে হবে না। একসাথে দুটো যমজ সন্তান, এই দুটো বাচ্চাকে আমি অনায়াসেই নিয়ে যেতে পারবো, আর এদেরকে মজা করে খাবো। তারপর সেই ডাইনি বাচ্চা দুটোকে ঝোলার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর এসব কাণ্ড গাছের ডালে বসা ললিতা দেখতে পায়। ললিতা হিজলপুর গ্রামেরই মেয়ে। ললিতা খুব দস্যি এবং চঞ্চল স্বভাবের মেয়ে। এ কি বলছে এসব? মানুষ হয়ে মানুষের সন্তানকে খাবে? আর এই বাচ্চা দুটোকে এভাবে ঝোলার মধ্যে ঢুকালোই বা কেন? তবে কি এই মহিলাটা বাচ্চা দুটোকে খাবে নাকি? এই মহিলা কি ডাইনি নাকি? আমার মনে হয় ইনি ডাইনি। এ আর মানুষের রূপ নিয়ে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। তবে আর দেরি করলে চলবে না, এক্ষুনি পিছু নিতে হবে। এরপর ললিতা গাছ থেকে নেমে ডাইনির পিছু নেয় এবং যেতে যেতে ভাবতে থাকে কিভাবে বাচ্চা দুটোকে ওই ডাইনির হাত থেকে বাঁচানো যায়। হঠাৎই ললিতার মাথায় একটা বুদ্ধি আসে। তার কিছুক্ষণ পরই আহা, কি সুন্দর পচা সবজির গন্ধ আসছে। মনে হচ্ছে প্রাণটাই জুড়িয়ে গেল, একদম জিভে জল চলে এলো। মনে হচ্ছে আশেপাশে কোথাও পচা সবজি আছে। কেন যে এই পচা সবজির গন্ধ নাকে এলে নিজেকে আর সামলাতে পারি না। যাই, আশেপাশে একটু খুঁজে দেখি কোথাও পচা সবজি আছে কিনা। সবজি না খেলে যে আমার এখন শান্তিই হবে না। তারপর ডাইনি তার আসল রূপ নিয়ে এবং ঝোলাটাকে একটা গাছের নিচে রেখে পচা সবজি খুঁজতে চলে যায়। এবং সেই সুযোগে ললিতা সেখানে আসে এবং ঝোলা থেকে বাচ্চা দুটোকে বের করে এবং সেখান থেকে চলে যায়। যাক বাবা, অবশেষে বাচ্চা দুটোকে বাঁচাতে পারলাম। ভাগ্যিস বুদ্ধি করে রাস্তার পাশে পচা সবজি রেখেছিলাম, এজন্যই তো বাঁচাতে পারলাম। আমি বুঝতে পেরেছিলাম রাস্তার পাশে পচা সবজি রাখলে ডাইনি তার লোভ সামলাতে পারবে না, তাই তো বুদ্ধি করে আমি রেখেছিলাম। এসব কথা বলে ললিতা হাসতে থাকে আর ডাইনি সেখানে এসে ঝোলাটা নিয়ে তার গুহায় ফিরে যায়। এবং তার গুহায় ফিরে গিয়ে সেই ঝোলাটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ঝোলা ভর্তি পাথর। কি? আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটো কোথায় গেল? কার এত বড় সাহস আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে গেছে? দূর, আর ভালোই লাগে না, আমার সব পরিশ্রম বৃথা চলে গেল। তারপর ললিতা সেই 2 সন্তানকে মানুষ করতে থাকে এবং আস্তে আস্তে গ্রামের সবাই ললিতার সেই 2 বাচ্চার সম্পর্কে জানতে পারে এবং ললিতার সম্পর্কে খারাপ কথা বলতে থাকে। আমার সাথে এসব কি হচ্ছে? এই বাচ্চা দুটো যে কে আমি তো জানি না, আর এই বাচ্চার মা বাবাকে আমি তো সেটাও জানি না। আর এই কুড়িয়ে পাওয়া যমজ সন্তানকে নিয়ে মানুষ কি না কি ভাবছে। এসব কথা বলে ললিতা সেই 2 বাচ্চাকে নিয়ে কান্না করতে থাকে। আর তখনই সেখানে গ্রামের মোড়ল চলে আসে। ছি 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 ছি, আমার গ্রামে যে এত নোংরা একটা মেয়ে থাকবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। এই ললিতা, সত্যি করে বলতো এগুলো কার পাপের সন্তান? ছি ছি মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? আমি কোনো পাপ করিনি। এরা হচ্ছে আমার কুড়িয়ে পাওয়া যমজ কন্যা। চুপ কর দুশ্চরিত্রা মেয়ে, তোর বাপ মা তো মরে গেছে, আর মরে গিয়ে রক্ষা পেয়েছে, আর আমাদের ঘাড়ের উপর বোঝা রেখে গেছে।
তোর মতন একটা নোংরা মেয়েকে। অন্যের পাপ কুড়িয়ে এনে তুই বলছিস কুড়িয়ে পাওয়া সন্তান। গ্রামের মানুষ তোর সাথে আর থাকতে চায় না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আমি এক ঘরে করে দেব। এই কথা শুনে ললিতা প্রচন্ড কান্না করতে থাকে এবং মোড়ল সেখান থেকে চলে যায় এবং ললিতা এক ঘরে হয়ে একা একা জীবন কাটাতে থাকে। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। 5 বছর পর নিশি আর পূজা অনেকটা বড় হয়। হুট করে 5 বছর পর নিশি আর পূজার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তখন অবাক হয়ে ললিতা বলে, একে এরা তো দেখছি কোনো সাধারণ মানুষ নয়, এরা তো পরী। আমি এতদিন তাহলে পরীদেরকে বড় করেছি। 5 বছর ধরে এই 2 কন্যাকে যে আমি নিজের মেয়ের মতো করে বড় করেছি। এরা যে আমার নিজেরই কন্যা, এদের ছাড়া যে আমি কিছুতেই থাকতে পারবো না। কিন্তু আমার মেয়ে দুটো কোথায়? সকাল থেকে তো ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। এমনিতেও ওদের তো ডানা গজিয়েছে। ওরা যদি আবার উড়ে চলে যায়, না না, দেরি না করে ওদেরকে আমার খুঁজে বের করতে হবে। এরপর ললিতা তার মেয়েদেরকে খুঁজতে চলে যায় এবং কিছু দূর যেতে সে দেখে অনেক ভিড় হয়ে আছে। সে ভিড় ঠেলে সামনে এগোতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার 2 কন্যা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটি ডাইনি মৃত অবস্থায় পড়ে আছে। আরে, এই ডাইনি এখানে কেন? আর মা, তোরা এভাবে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ললিতা, এই এই ডাইনি আমার নাতনিকে ঝোলাতে তুলে তার আস্থানায় নিয়ে যেতে ধরেছিল। তখন তোমার 2 সন্তান আমার নাতনিকে বাঁচিয়েছে। তুই আমাকে ক্ষমা কর মা, যে সন্তানদের জন্য আমি তোকে এক ঘরে করে দিয়েছিলাম, সেই সন্তানরাই আজ আমার নাতনির প্রাণ বাঁচালো। আজ তোর যমজ কন্যা ডানা দেখে আমি আমার সবটা ভুল বুঝতে পেরেছি যে এরা আসলেও পরিকন্যা। আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে। এভাবে মাপ চাইবেন না মোহর মশাই। আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। তুই সত্যি অনেক উদার মনের মানুষ রে মা। তবে আজ থেকে তুই আর এক ঘরে নোস। তুই এখন আমাদের সবার সাথেই থাকবি, আর তোর পরিকন্যারা হবে এই গ্রামের রক্ষাকর্তা। এরপর ললিতা আবার আগের মতো তার পরিকন্যাদের নিয়ে সুন্দর মতো জীবনযাপন করতে থাকে। কেউ কেউ কিনতেই চায় না, আর এদিকে রোজ গান্ডে পিন্ডে গিলেই চলেছিস। কি হে লাবু মশাই, খবর কি? কে? ও নবীন বাবু, আর কি খবর বলুন। তা এই বেচারা গাধাদের উপর চটে আছো কেন বাপু? আর বলবেন না, এদের জন্য আমার ব্যবসা মনে হয় লাঠে উঠবে। কেন ব্যবসা লাটে উঠবে কেন? দোষ আমার কপালের, বুঝলেন। যখনই যে ব্যবসাই করি এটাতেই লোকসান। এর আগেরবার ভাবলাম মুদির দোকান দেব, সকলে ভালো মানুষ ভেবে ধার দেনা করে, আর তারা তাদের মুখ দেখায়নি। তার আগে ভাবলাম সবজি চাষ করব, লাভের চেয়ে লোকসানই বেশি হলো। এবার ভাবলাম গাধা বিক্রি করব, কিন্তু এদেরকে কেউ কিনলো না তো। এই ব্যাপার, তা কাজের কিছু করো, যাতে লাভ বেশি হয়, বুঝলে। কি আর করব। কেন মাছের চাষ করো? মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসান নেই, লাভ হবে নিশ্চিত। এই শোনো, কিভাবে করবে আমার কাছে শোনো। সবই বুঝলাম, বেশ তাহলে মাছই চাষ করব। তা বেশ, যাই গো লাবু মশাই, পরে কথা হবে এখন। বেশ, যাও তবে। আহা, কি সুন্দর চারপাশ, কিন্তু এই গভীরে আর কতক্ষণ ঘুরবো। যাই, একটু উপরের দিকটা ঘুরে আসি। কিন্তু এভাবে তো যাওয়া যাবে না, আমি বরং একটা মাছের রূপ নিই। হ্যাঁ, এখন আমি এই মাছের রূপে সব জায়গায় যেতে পারবো। যাই, ওই উপরের দিকটা একটু ঘুরে আসি। কি কি ব্যাপার, জালটা এত ভারী লাগছে কেন?
মনে হয় তোমার জালে আজ বেশ বড় সড়ো মাছ ধরা পড়েছে ভাইয়া। টানো টানো টানো। টানছি টানছি, দিলাম টান। এই ছাড়ো ছাড়ো, কে কোথায় আছো, ছাড়ো আমায়। আরে সাবাস সাবাস, কি সুন্দর মাছ। হ্যাঁ, এটাকে বেশ চওড়া দামে বেচা যাবে। হ্যাঁ তোমার কপালটা সোনায় সোহাগা হয়ে গেল ভাইয়া। না, নবীন মশাইয়ের কথা মতো মাছ চাষ করাই ভালো। যাই বাজার থেকে কিছু মাছ নিয়ে আসি, এবার ব্যবসা কাকে বলে সবাইকে দেখিয়ে দেব। এই, তোমার কাছে কিছু মাছ হবে চাষ করার জন্য? না বাবু, এই চাষ করবার মতো তো তেমন কোনো মাছ নেই, তবে এই ডিমওয়ালা মাছ আছে, এই দেখুন না। না, ছোট ছোট অনেক মাছ কেনার চেয়ে আমি বরং কয়েকটা ডিমওয়ালা মাছই কিনে নিয়ে যাই। হ্যাঁ, সেই ডিম থেকে অনেক অনেক বাচ্চা হবে। হ্যাঁ, কি ভাবছেন বাবু, মাছ কি কিনবেন না? আরে কিনবো কিনবো, নিশ্চয়ই কিনবো। ওই যে ডিমওয়ালা মাছের কথা বলছিলে না, কই দেখি তোমার সেই সব মাছ দেখাও তো। এই দেখুন কত মাছ, এগুলোর পেটে অনেক ডিম হবে। তা আমাকে বেশ 5টা ডিমওয়ালা মাছ দাও তো। এই নিন এই 5টি ডিমওয়ালা মাছ। এই ছাড়লাম, তোরা এখন থেকে এইখানেই থাকবি, বুঝলি? তারপর তোদের ছোট ছোট ডিম থেকে বাচ্চা ফুটলে সেই সব বাচ্চায় আমার এই ছোট্ট পুকুর একদম ভরে উঠবে। হ্যাঁ, কি আনন্দ হবে আমার। হ্যাঁ, থাক, তোরা এখানেই থাক, আমি বরং একটু যাই। এই যে এই বোকা লোক, দাঁড়াও দাঁড়াও বলছি। কে কে বোকা, কে বললি? হ্যাঁ, আমি গো আমি। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে বোকা লোক, পুকুরে তো এইমাত্রই আমাকে ছাড়লে, আর এখন তুমি আমায় দেখতেই পাচ্ছ না। এই দেখো, আমি নীলা বলছি গো। ও মা, এই যে কথা বলা মাছ, এই ধরনের মাছ তো আমি আগে কখনো দেখিনি। আরে আমি হলাম নীলা, এই সমুদ্রের গভীর থেকে ওই দুষ্ট জেলে আমায় ধরে এনেছে। ও তাই নাকি? তো বেশ বেশ, তোমার এখানে কোনো অযত্ন হবে না, দেখো রোজ খাবার দেবো। আচ্ছা, তুমি তো কথা বলা মাছ, তবে কি তোমার ডিম থেকে হওয়া সব মাছও কথা বলবে? আমরণ, আমি মাছ নই, আমি হলাম মৎস্যকন্যা নীলা। আমি মৎস্যরাজের মেয়ে, এই দেখো আমার আসল রূপ। ও মা গো মা, কি সুন্দর গো তুমি। তা তুমি এখানে কিভাবে এলে? চালাক জেলেটা তোমাকে বোকা বানিয়েছে গো। এখানে একটা মাছের পেটেও ডিম নেই, আর তুমি ডিমওয়ালা মাছ কিনেছিলে কেন? আসলে আমি যখনই কোনো ব্যবসা করি তখনই তাতে ক্ষতি হয়। এবারে একজন বুদ্ধি দিল যে মাছ চাষ করতে, টাকার অভাবে পোনা মাছ না কিনে বড় ডিমওয়ালা কয়েকটা মাছ কিনে আনলাম, তাদের ডিম থেকে মাছ হবে বলে। আহারে, তুমি বুঝি খুব গরিব? হ্যাঁ তো, আমি কোনো কাজেরই না, আর যাই করি তাতেই ক্ষতি। থাক এসব কথা, না জেনে তোমার সাথে কত অন্যায় করেছি। আমি বরং তোমাকে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসি, চলো। বেশ, যাব। তবে শোনো, তার আগে আমি তোমায় তোমার সততা আর ভদ্রতা দেখে একটা উপহার দিচ্ছি। তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার বাড়ির সামনে দুটো বড় বড় কুয়ো হয়ে গেছে, আর সেই কুয়ো ভর্তি থাকবে বড় বড় সমুদ্রের মাছ। তুমি রোজ সেখান থেকে যতই মাছ ধরো না কেন, সে মাছ কখনোই শেষ হবে না। তাই তুমি আমাকে এত বড় একটা উপহার দিলে, ধন্যবাদ তোমাকে অনেক। জানো, বাবা মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় হয়েছি। আজ তোমার এই উপহারের জন্য আমার অনেক বড় উপকার হলো গো। চলো, তোমাকে সমুদ্রে দিয়ে আসি। বেশ, চলো। মহিলারা যেমন
চুড়ি কিনতো না, তাই সাথীর চুড়ির ব্যবসা ভালো চলতো না, যে কারণে অভাব অনটন সাথীর পিছুই ছাড়তো না। সারাদিন ঘুরে ঘুরে মাত্র কয়েক ডজন চুড়ি বিক্রি হলো। যে কটা টাকা পেয়েছি সেটা তো কালকে বাজার করতেই শেষ হয়ে যাবে। যাকগে, এখন এসব না ভেবে ঘরের কাজগুলো করি। একলা মানুষ আমি, আমার কি আর বসে থাকার সুযোগ আছে? ঘরের কাজ, বাইরের কাজ সবটা তো আমাকেই সামলাতে হয়। এই কথা বলে সাথী নিজের কাজ করতে থাকে, আর এভাবেই ঘরের কাজ, বাহিরের কাজ দুদিক সামলিয়ে সাথীর দিন কাটতো। চুড়ি নেবে গো চুড়ি, বাহারি রঙের ভালো ভালো চুড়ি, চুড়ি নেবে গো চুড়ি। এই চুড়িওয়ালি, এদিকে একটু আয় তো। গ্রামের মোড়লের বউ অভয়ার ডাক শুনে সাথী তাড়াতাড়ি সেখানে আসে আর বলে, বলুন কর্তামা, আপনার কেমন চুড়ি লাগবে? আমার এখানে নানা ডিজাইনের বাহারি রঙের চুড়ি আছে, দেখুন আপনার কোনটা পছন্দ হয়। আমাকে ওই লাল চুড়িগুলো দে তো। আর কত টাকা এই চুড়ির দাম? এই নিন চুড়ি, আর এই চুড়ির দাম মাত্র 15 টাকা কর্তামা। আর যদি আপনি নেন তাহলে আমি আপনাকে 10 টাকাই দিয়ে দেব। তা তো নিবই। আর কি বললি তুই? এই সামান্য চুড়ির দাম 10 টাকা? তুই কি আমাকে বোকা বানাতে চাচ্ছিস নাকি? হ্যাঁ, এই নে 2 টাকা, আর চুপ করে এখান থেকে বিদায় হ। না কর্তামা, আপনি এভাবে বলবেন না। 2 টাকায় ওই চুড়িগুলো আমি আপনাকে দিতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি চুড়িগুলো নেবেন, কিন্তু আপনি আমাকে ঠকাবেন না কর্তামা। আমার চুড়ি আমাকে আপনি ফেরত দিন। কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। আর তুই কি এসব কথা বলে আমাকে অপমান করছিস নাকি? দাঁড়া, এবার আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে অভয়া চুড়ির ঝুড়িটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সব চুড়ি মাটিতে পড়ে গিয়ে ভেঙ্গে ভেঙ্গে টুকরো হয়ে যায়। আর অভয়া সেখান থেকে চলে যায়, আর সাথী সেখানে বসে কাঁদতে থাকে। আর ওই দিক দিয়েই এক পরী যাচ্ছিল, আর সে সাথীর কান্না শুনে সাথীর কাছে আসে। পরীকে দেখে সাথী একটু ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি, আমি মায়াপুরী, আর আমি তোমাকে কাঁদতে দেখে এখানে এসেছি। কিন্তু তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? এরপর সাথী পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরীর অনেক মায়া হয়। তারপর পরী জাদু করে একটা মূর্তি নিয়ে আসে, আর সেই মূর্তিটা সাথীকে দেয়। এই মূর্তিটা নাও সাথী, আর এর নাম লক্ষ্মী। এই মূর্তিটার কাছে রোজ সকালে তুমি যা চাইবে তাই পাবে। আশা করি তুমি এই মূর্তিটার সাহায্যে তোমার সব সমস্যার সমাধান করতে পারবে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়, আর সাথী মূর্তিটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকাল হতেই সাথী মূর্তিটার কাছে টাকা চায়, আর সাথে সাথে মূর্তিটা অনেকগুলো টাকা এনে দেয়, যা দেখে সাথী খুব খুশি ছিল। এ মা, এই মূর্তিটা তো সত্যি যা চাচ্ছি তাই এনে দিতে পারে। এ তো শুধু নামে লক্ষ্মী নয়, এটা তো আমার ঘরের লক্ষ্মী। যাক, এবার আমি আমার ঘরের লক্ষ্মীর সাহায্যেই অনেক বড়লোক হব। এরপর থেকে সাথী তার ঘরের লক্ষ্মীর সাহায্যে অনেক টাকা পয়সা, সোনা দানা নিয়ে তার নিজের অনেক উন্নতি করে। গ্রামে সবার থেকে বড় একটা বাড়ি বানায়, আরামায়েশে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই এমন বড়লোক হওয়ার পর সাথীর আচরণ সবটাই পাল্টে যায়। সাথী খুব লোভী হয়ে ওঠে। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন। বাড়িতে কেউ আছেন?
বাড়ির বাইরে এমন চিৎকার করছিস কেন? দেখতে পাচ্ছিস না এটা ভদ্রলোকের বাড়ি? বল, কেন এভাবে চিৎকার করছিস তুই? মারে, আমি 2 দিন থেকে কিছুই খাইনি, বড্ড খিদে পেয়েছে আমার। মারে, তুই আমায় কিছু খেতে দিবি? খিদের জ্বালায় যে আমার শরীর কাঁপছে, আমায় একটু সাহায্য কর মা। তুই খাবার খাওয়ার জন্য এভাবে চিৎকার করছিলি? আমি ঘুমিয়েছিলাম, আর তোদের মতো লোকদের জন্য দেখছি শান্তি করে একটু ঘুমানো যাবে না। আর খাবার চাইছিস? খাবার কি হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যায়? যা দূর হ বলছি এখান থেকে, যত সব আপদ। এরপর সাথী এসব কথা বলে অমনি ওই ভিক্ষুকটা ওই মায়াপরীতে পরিণত হয়। পরীকে দেখে সাথীর চোখ তো কপালে ওঠার মতো অবস্থা। তুই এত খারাপ, ছোট মনের অধিকারী মেয়ে। আমি তোকে আমার লক্ষ্মীকে দিয়েছিলাম, আর তুই সেই লক্ষ্মীর সাহায্যে বড়লোক হওয়ার পর এভাবে বদলে গিয়েছিস। আমি আসলে কোনো ভিক্ষুক ছিলাম না, আমি ভিক্ষুকের বেশ ধরে তোকে আসলে আমি পরীক্ষা করতে এসেছিলাম। না জানি তুই এরকম ভিখারিদের সাথে, অসহায়দের সাথে তুই কত খারাপ আচরণ করেছিস। তোকে আমি কতই না বিশ্বাস করেছিলাম। এবার তুই তোর কর্মের ফল পাবি, এই লক্ষ্মী পাওয়ার যোগ্য তুই নোস। এই কথা বলে মায়াপরী হাত বাড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে। সাথীর বাড়ির সেই লক্ষ্মী মূর্তিটা সাথে সাথেই পরীর হাতে চলে আসে। আর মূর্তিটা পরীর হাতে আসতে মুহূর্তেই যেন সাথীর বড় বাড়ি আবারও কুঠিরে পরিণত হয়, আর সাথী আবারও গরিব হয়ে যায়। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর সাথী সেখানেই বসে কাঁদতে শুরু করে। হে ভগবান, এসব কি হয়ে গেল? আমি নিজের দোষেই সবকিছু হারিয়ে ফেললাম। লোকে ঠিকই বলে অতিরিক্ত লোভ আর অহংকার মানুষের পতনের মূল কারণ। হলো, দেখো মা, তুমি আমাকে একদম বকবে না, আমার ভালো লাগে না। হয়েছে হয়েছে, এবার হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমার না মা, হঠাৎ করে কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছে। কুমড়ো ফুলের বড়া? আমাদের এইখানে তো কুমড়ো ফুলের গাছই নেই, দেখি কোথাও পাই কি না, যদি পাই তবে করে দেব। মেয়ের আবদার মেটানোর জন্য চুমকির মা প্রতিবেশীদের বাড়িতে গেল কুমড়ো ফুল আনার জন্য, কিন্তু চুমকির মা কয়েকটা বাড়ি ঘুরেও কোনো কুমড়োর ফুল পেল না। না, মেয়েটাকে তেমন কিছু খেতে দিতে পারি না, আর এত করেই যদি কুমড়ো ফুলের বড়া খেতে চাইলো, আমি তো কোথাও কুমড়ো ফুল খুঁজে পেলাম না। না, কি আর করার, যাই বাড়িতে ফিরে যাই। এসব বলে চুমকির মা বাড়ি ফিরে গেল। চুমকি খেলা করে বাড়িতে ফিরে আসলো। ও মা, মা, তুমি আমার জন্য কুমড়ো ফুলের বড়া তৈরি করেছো? দাও না মা, আমি একটু খাই। চুমকির মুখে এ কথা শুনে তার মা আরো কষ্ট পেল। না রে মা, আমি আশেপাশে সবার বাড়িতে ঘুরে দেখলাম, কিন্তু কারো বাড়িতে কুমড়ো ফুল পেলাম না। আমার সোনা মা, মা তুমি একদম মন খারাপ করো না, আমি কালকে একবার জঙ্গলের দিকে যেয়ে দেখবো কুমড়োর ফুল পাই কিনা। পরদিন চুমকি কুমড়ো ফুল আনার জন্য জঙ্গলের দিকে গেল। সে জঙ্গলের কিছু দূর খুঁজে দেখলো সে কোনো কুমড়ো ফুল পেলই না। এরপর সে হাঁটতে হাঁটতে একটি গাছ দেখতে পেল। সেই গাছে কেমন জানি একটা অদ্ভুত রকমের ফল হয়েছে। চুমকি সেই গাছের একটা ফল নিয়ে বাড়িতে গেল। কি রে চুমকি, কুমড়ো ফুল পেলি? না মা, পেলাম না, কিন্তু দেখো মা, আমি কেমন অদ্ভুত রকমের একটা ফল পেয়েছি। ওই দেখি, ফলটা আমার কাছে দিত মা। এটা বলে চুমকির মা তার কাছ থেকে ফলটা নিল। আর সে যখনই ফলটা খেলো, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো, আর সে মাটিতে পড়ে গেল, আর তার গায়ের রং সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল। ও মা, মা গো, আমি তোমাকে কি খাইয়ে দিলাম? এ তোমার কি হয়ে গেল? চোখ খোলো মা, চোখ খোলো। ও মা। এরপর চুমকি
দৌড়ে কবিরাজ মশাইয়ের কাছে গেল আর কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসলো। কবিরাজ মশাই এসে তার মাকে দেখে বলল, আরে চুমকি, তোর মায়ের কি হয়েছিল? প্রচন্ড বিষের কারণে তার গায়ের রং এমন হয়ে গেছে। এমন হলে মানুষ তো বাঁচে না। না না, আপনি একদম এমন কথা বলবেন না। এই সংসারে আমার মা ছাড়া যে আর কেউ নেই। কিন্তু এই বিষের প্রভাব থেকে বেঁচে ফেরা যে একেবারেই অসম্ভব। অবশ্য বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু সে পথটা যে ভীষণ কঠিন। আপনি বলুন কবিরাজ মশাই, আমি আমার মায়ের জন্য সবকিছু করব। আমার মা যদি বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি হবে বলুন? লাল পাহাড়ের দিকে একটা গোলাপি কলা গাছ আছে। সেই গাছে বছরে একটি মাত্র কলা হয়। ওই গাছের কলা এনে যদি তোর মাকে খাওয়ানো হয় তাহলে তোর মা এই কঠিন বিষের প্রভাব থেকে বেঁচে যাবে। এরপর চুমকি কবিরাজ মশাইয়ের কথা মতো চলতে লাগলো এই লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা আনতে। এখন আমি এই পুরো সাগর পাড়ি দেব কি করে? হে আল্লাহ, আমি এখন কি করব? করে আমার মায়ের প্রাণ বাঁচাবো। চুমকি যখন এসব কথা বলে সাগরের পাড়ে কাঁদছিল, তখনই সাগর থেকে একটা ডলফিন উঠে আসে। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদছো কেন? কি একটা কথা বলা ডলফিন? হ্যাঁ, আমি কোনো সাধারণ ডলফিন নই, আমি একজন পরী। একটা হিংসে পরী আমার উপর ষড়যন্ত্র করে আমাকে ডলফিন বানিয়ে দিয়েছে। সেই থেকে আমি ডলফিন হয়েই সাগরে আছি। তবে হ্যাঁ, বলো তোমার কি হয়েছে আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার মা ভুল করে বিষ ফল খেয়ে ফেলেছে। তাকে বাঁচানোর জন্য আমাকে লাল দ্বীপ থেকে গোলাপি কলা আনতে হবে, আর সেই কলা খাওয়ালে আমার মা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু আমি সেই দ্বীপে কি করে যাব? তাই বসে বসে কাঁদছি। লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা, কিন্তু সেই কলা আনা যে খুব সহজ নয়। শুনেছি সেই কলা যারা আনতে যায় লোভে পড়ে তারা সবাই মারা যায়। আমি তোমাকে লাল পাহাড়ের দ্বীপে নিয়ে যেতে পারি, তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি কোনো লোভ করবে না। না না, আমি একদম লোভ করব না। তুমি আমাকে লাল পাহাড়ের দ্বীপে নিয়ে চলো। তুমি আমার পিঠে উঠে বসো আর আমাকে শক্ত করে ধরে রাখো। এরপর চুমকি ডলফিনের পিঠে উঠে ডলফিনকে শক্ত করে ধরে রাখে। ডলফিন চুমকিকে পিঠে করে নিয়ে সাঁতার কাটতে কাটতে লাল পাহাড়ের দ্বীপে পৌঁছে গেল। আবারও বলছি, তুমি যেন কোনো লোভ করো না। এরপর চুমকি লাল পাহাড়ের দ্বীপে গোলাপি কলা গাছের খোঁজ করতে লাগলো। সে দ্বীপের কিছু দূর গিয়ে দেখলো একটি গুহা। এরপর চুমকি সেই গুহার ভিতরে ঢুকলো আর ঢুকে দেখলো 7 রাজার ধন মণিমুক্তা সেখানে জল জল করছে। আর সব শেষে রয়েছে একটি কলার গাছ। সেই কলা গাছে একটি মাত্র গোলাপি কলা রয়েছে। সোনা মুক্তার এসব ঝলকানি আলো দেখে চুমকির চোখ ঝাপসা হয়ে গেল। যখনই একটা হিরে হাতে তুলে নেবে তখনই ডলফিনের কথা মনে পড়ে গেল। আবারও বলছি, তুমি যেন কোনো লোভ করো না। আর তার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। হে আল্লাহ, আমি এসব কি করতে যাচ্ছিলাম? ডলফিন আমাকে বারবার করে নিষেধ করেছিল, তারপরেও আমি সেই ভুল করতে যাচ্ছিলাম। আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে ওই গোলাপি কলা নিয়ে ফিরে যাব। এরপর চুমকি আর কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে গোলাপি কলার গাছ থেকে গোলাপি কলাটা ছিঁড়ে ফেললো। এরপর সে গোলাপি কলা নিয়ে সাগরের ধারে ডলফিনের কাছে গেল। তাড়াতাড়ি চলো ডলফিন বন্ধু, কলা দিয়ে নিয়ে আমার মাকে যে খাওয়াতে হবে। এরপর চুমকি ডলফিনের পিঠে উঠে সাগর পাড়ি দিচ্ছিল। গোলাপি কলা নিয়ে যখনই সাগরের মাঝামাঝি জায়গায় আসলো তখনই চুমকির হাত থেকে গোলাপি কলার ছোঁয়া ডলফিনের গায়ে লাগলো। তখনই হঠাৎ করে যেন ডলফিনটা কেমন একটা করতে লাগলো। তখন চুমকি ডলফিনের পেট থেকে পড়ে যায়। তখন ডলফিন হঠাৎ করে আবার পরি হয়ে যায় আর পরি
তার জাদু শক্তি দিয়ে চুমকিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর সেই গোলাপি কলা তার মাকে খাওয়ানোর সাথে সাথে তার মা সেই বিষের প্রভাব থেকে মুক্তি পায় আর তার মা আবার প্রাণ ফিরে পায়। আমি যে কি করে তোমাকে ধন্যবাদ জানাবো, তুমি আর আমাকে কি ধন্যবাদ জানাবে? ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত। তোমার হাতে থাকা ওই গোলাপি কলা আমার গায়ে লাগায় আমি ডলফিন জীবন থেকে মুক্তি পেয়েছি। এরপর পরি চুমকিও তার মাকে অনেক সোনা দানা মণিমুক্তা দেয়। তুমি যা উপকার করেছো তার কাছে এটা তো কিছুই নয়, তবে এই সামান্য উপহারে তোমাদের জীবন খুব ভালোভাবেই কেটে যাবে। এটা বলে পরিটি সেখান থেকে চলে যায়। আর পরির দেওয়া সে উপহার নিয়ে চুমকিও তার মায়ের জীবন খুব হাসি খুশিতেই কাটতে লাগলো।